A very good evening to all. Next. Very good evening to all. Today, good evening. আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ওয়ার্ল্ড পার্কিনসন ডে সেলিব্রেট করার জন্য। ওয়ার্ল্ড পার্কিনসন ডে আমরা প্রতি বছর 11ই এপ্রিল সেলিব্রেট করে থাকি। এই ওয়ার্ল্ড পার্কিনসন ডেতে আমি যে উদ্যোগটা নিয়েছি, আমি ডক্টর এম শামীম, কনসালটেন্ট নিউরোলজিস্ট, ডিএম নিউরোলজি, নেমহ্যান্স ব্যাঙ্গালোর। আমি যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা সাধারণ মানুষের কাছে পার্কিনসন ডিজিজ, পার্কিনসনিজম, টিপিক্যাল পার্কিনসন এবং এটিপিক্যাল পার্কিনসন এই সমস্ত কিছু নিয়ে পৌঁছে যাওয়ার জন্য। এই বিষয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকজনের কৌতূহল থাকতে পারে যে পার্কিনসন এটা ঠিক কি জিনিস, কি রোগ, এটা কি খুব কমন রোগ নাকি খুবই আনকমন, খুব একটা বেশি লোকের হয় না, এই রোগ সম্বন্ধে আদৌ কি আপনার জানার দরকার আছে, এই রোগের লক্ষণ কি, এই রোগের শুরু হওয়ার আগে কি এই রোগ ধরতে পারা যায়, বোঝা কি যায়, যদি বোঝা যায় তাহলে কোন ডাক্তারের কাছে যাব, কি পাই তার চিকিৎসা, এই সমস্ত কিছু, সমস্ত প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের पार्किंसन रोग सम्बन्धे एकदम सोजा बांगला, किछु किछु क्षेत्रे हिंदी भाषाय आप लोगों के सामने इस बीमारी के बारे में एकदम क्लियर अंडरस्टैंडिंग देने के लिए। जे बोझापड़ाटा आपनादेर प्रात्यहिक जीवने आमी एकदम ग्यारंटी दिए बोलते पारी आपनारा किछु किछु जिनिस शुने, किछु किछु इनफरमेशन जेने আপনারা হতবাক হয়ে যাবেন যে এটা পার্কিনসন রোগ, আমরা কোনোদিন কেয়ারই করিনি। বা ধরুন যারা মুড়ি মুরকির মতো বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খান, আপনারা অনেকজন গ্যাসের ওষুধ খেতে অভ্যস্ত না, অ্যাসিড গ্যাস, কথায় কথায় আমরা যারা গ্যাসের ওষুধ খেতে অভ্যস্ত তাদের জন্য বলি আপনাদেরও জানা উচিত এই গ্যাসের ওষুধগুলো কি পার্কিনসনের সিমটম করতে পারে। আচ্ছা, যারা যারা আমাদের সঙ্গে জুড়ছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের ইনিশিয়াল প্রারম্ভিক প্রশ্নগুলো কমেন্ট বক্সে করুন এবং আপনারা আপনাদের পরিচিত মানুষজনের মধ্যে, বিশেষ করে যারা বেশি বয়স্ক, যাদের বাড়িতে বেশি বয়স্ক মানুষজন বাবা মা আছেন, তাদের মধ্যে এটা এই লিঙ্কটা শেয়ার করুন যাতে তারা আজকে লাইভ ডিসকাশনে জুড়তে পারে। প্রথম 5 মিনিট আমি সময় সবাইকে দিলাম, এই 5 মিনিটে আপনারা লিঙ্কটা শেয়ার করুন, শেয়ার করার মধ্যে দিয়ে আরো বেশি মানুষকে জুড়ুন সাথে। জুড়লে কি হবে, এই মেসেজটা, এই ইনফরমেশনগুলো একদম ডাইরেক্ট মানুষের মধ্যে পৌঁছে যাবে। আপনারা যারা দেখছেন তারা সবাই এই মেসেজগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায়, এতে ফোরামে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের পারিবারিক গ্রুপে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আরো মানুষকে এই ডিসকাশনে জুড়তে সাহায্য করুন। ওকে, তা শুরুতে আমি পার্কিনসন ডিজিজ সম্বন্ধে কয়েকটা ইনিশিয়াল একটা বিগিনিং কিছু কথা আমি বলে রাখি যে পার্কিনসন ডিজিজ রোগটা কি। পার্কিনসন ডিজিজ রোগটা হলো ট্র্যাপ, TRAP। টি মানে হলো ট্রেমার, হাত কাঁপা, এরকম করে হাত কাঁপা। আর মানে রিজিডিটি, মানে হাত বা পা বা গলা, বডি টাইট হয়ে যাওয়া। এ মানে হলো একাইনেসিয়া বা ব্র্যাডিকাইনেসিয়া,
হাঁটা, হাত পা নাড়ানাড়ি ইত্যাদি খুব ধিমে হয়ে যাওয়া, অত্যন্ত স্লো হয়ে যাওয়া। পি মানে হলো পশ্চারাল ইনস্টেবিলিটি, মানে যেখানে হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলা, ব্যালেন্স হারিয়ে ফেলা। এই ট্র্যাপ যে সিমটমটা আমি বললাম, এটা পার্কিনসনের একটা বিশেষ লক্ষণ, যেটা অনেক মানুষেরই পাওয়া যায়। এর বাইরেও কিছু কিছু লক্ষণ রয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই লক্ষণ আমাদের অনেকের মধ্যেই থাকে। সেটা হলো, জাস্ট 1 সেকেন্ড, সেটা হলো নন মোটর সিমটমস। মানে আরো কিছু কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো হাত কাঁপা বা স্লো হয়ে যাওয়া বা বডি টাইট হয়ে যাওয়া এর মতো নয়, এর থেকেও খুব অল্প লক্ষণ কিন্তু খুব মারাত্মক। যেমন আপনাদের অনেকজনের নিশ্চয়ই এরকম হয়েছে যে দেখেছেন রাতে ঘুমের মধ্যে বাড়ির লোকটা কথাবার্তা বলেন, ঘুমের মধ্যে হাত পা ছোঁড়েন, হাত পা নাড়েন, কিংবা ঘুমের মধ্যে কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে ঘুমের মধ্যে টাকা গুনছে, ঘুমের মধ্যে কেউ দেখা যাচ্ছে যে এমন অঙ্গিভঙ্গি করছে ঠিক যেন ঘুমের মধ্যে কোনো একটা কাজ করছে, যেটাকে আমরা সাদা ভাষা একদম সাদামাটা ভাষায় বলি যে ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখছে এমন একটা মানে অঙ্গিভঙ্গি করছে ঘুমের মধ্যে, যেন মনে হচ্ছে যে ঘুমের মধ্যে কিছু কাজ করছে। মানে যে স্বপ্নটা উনি দেখছেন সেই স্বপ্নটাই বিছানার মধ্যে শুয়ে শুয়ে করছেন নিজের অজান্তেই, যেটাকে বলা হয় REM স্লিপ বিহেভিয়ারাল ডিসঅর্ডার, এনঅ্যাক্টমেন্ট অফ ড্রিম বিহেভিয়ার। মানে স্বপ্নটাকে যেন উনি করছেন ঘুমের মধ্যে। এটাও একটা পার্কিনসন রোগের একটা লক্ষণ হতে পারে। আপনারা যারা এই এই সিমটমটাকে, এই লক্ষণটাকে অগ্রাহ্য করতেন, তারা একটু সচেতন হয়েছেন। এটা পার্কিনসন রোগের একটা পূর্বসূরি হতে পারে। অনেকজন মানুষ এরকম আছে যাদের খাবারের ঘ্রাণ, খাবারের যে স্মেল, এই যে খাবারের যে গন্ধ, সুগন্ধ ভাবটা, সেটা কমে গেছে। খাবারের গন্ধ ঠিক করে পাচ্ছে না, সেই জন্য খাবারের টেস্ট পায় না। এটাও পার্কিনসন রোগের একটা লক্ষণ হতে পারে। আবার অনেকজনের এমন হয় যে অকারণে, কোনো কারণ নেই, বেশি বয়সে ডিপ্রেশন হচ্ছে, মন খারাপ, ভালো লাগছে না, বাঁচবো না মনে হচ্ছে। এটাও একটা পার্কিনসন ডিজিজের লক্ষণ হতে পারে। এছাড়াও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় অতিরিক্ত ভয় পাওয়া, খুব অ্যাংজাইটি, বাড়িতে ছেলে কখন ঢুকছে ঢুকছে না সেই নিয়ে ভয় পাওয়া, বা কোনো একটা ছোট ছোট জিনিস নিয়ে ভয় পাওয়া, বারবার করে হয়ে যাওয়া, ওটা নিয়ে ভাবনা। এই অ্যাংজাইটি, এটাও একটা পার্কিনসন ডিজিজের লক্ষণ হতে পারে। তা ট্র্যাপ হলো মোটর সিমটমস, তার বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজের নন মোটর সিমটমস, মানে হাত পা কাঁপাকাঁপি ছাড়াও পার্কিনসন রোগ অন্যভাবেও আসতে পারে। আচ্ছা, এবার আমি প্রশ্ন নেব। প্রথম প্রশ্ন, যেটা পাচ্ছি যে ডক্টর ফায়াদ প্রশ্ন করেছেন যে আমার মায়ের পার্কিনসন আছে, 15-16 বছর প্রায়, অনেক জায়গায় গেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো রকম আশা ভরসা পাইনি। যেখানেই গেছি শুধু মনে হয়েছে যে এমনি এমনি ডাক্তারকে দেখাচ্ছি, খুব একটা লাভ হচ্ছে না, কোথাও কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। আচ্ছা, তো এই যে প্রশ্নটা, পার্কিনসন ডিজিজের ইমপ্রুভমেন্ট ওষুধে আদৌ কি হয় না হয় না, আর যদি ওষুধে ইমপ্রুভমেন্ট না হয় বা ওষুধে যদি ইমপ্রুভমেন্ট হওয়া বন্ধ করে দেয় তাহলে কি হয়? এখানে যেটা জানতে হবে যে পার্কিনসন ডিজিজের শুরুতে যে ওষুধগুলো দেওয়া হয় সেই কন্ডিশনটাকে বলা হয় হানিমুন পিরিয়ড। মানে শুরুতে যদি ঠিকঠাক ওষুধ দেওয়া হয়, শুরুর 5-7 বছর খুব ভালো রেসপন্স করে, পেশেন্ট খুব উন্নতি দেখায় তাদের লক্ষণে। কিন্তু ধীরে 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 যেমন রোগটা বাড়তে থাকে, তখন ওষুধের রেসপন্স কমে যায়। আর ওষুধের রেসপন্স যখন কমে যায়, তখন নর্মাল যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, লিভোডোপা, কার্বিডোপা, এই জাতীয় ওষুধ, সেগুলো আর কাজ হয় না।
তখন কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের যেমন হার্টের মধ্যে পেসমেকার করা হয় না, হার্টের যখন রিদমগুলো গন্ডগোল হয়ে যায় পেসমেকার বসিয়ে দিয়ে ওটাকে আবার ফিরিয়ে আনা হয়, ঠিক তেমন ব্রেনেও পেসমেকার হয়, যেটাকে বলা হয় ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন। সেটা করে দিয়ে তাদের পার্কিনসনিজমের কিছু কিছু সিমটম, কিছু কিছু লক্ষণ কমিয়ে আনা যেতে পারে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো ডক্টর ফায়াদের জন্য, যিনি নিজেও একজন ডেন্টিস্ট, যে পার্কিনসনিজমের যে ওষুধগুলো দেওয়া হয় তার মধ্যে একটা অন্যতম ওষুধ হলো লিভোডোপা এবং কার্বিডোপা। আপনারা যেটা যেটা সাধারণ মানুষের সাধারণ যেটা জ্ঞান, যে যে কোনো নার্ভের ওষুধ সাধারণত খাবার খাওয়ার পরে লোকজন দিয়ে থাকে, যে কিছু একটা খাবার খেয়ে নিন তারপর ওষুধটা খান, নাহলে নার্ভের ওষুধ খালি পেটে খেলে সাইড এফেক্ট হবে, এরকম সবার একটা চিন্তা ভাবনা থাকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এটা হলো নার্ভের এমন একটা রোগ যে রোগের এই ওষুধটা লিভোডোপা আর কার্বিডোপা, এই ওষুধটা অতি অবশ্যই খাবার আগে খেতে হবে, খালি পেটে, খাবার অন্তত আধ ঘন্টা আগে। আমরা আমাদের চেম্বারে যে পেশেন্টরা দেখি, সেই পেশেন্টগুলোর মধ্যে কমনেস্ট মিস্টেক, ওষুধের এফেক্টিভনেস কম হওয়ার একটা কমনেস্ট কারণ হলো তারা এই ওষুধগুলো ভরা পেটে খায়, এই জন্য মুখ দিয়ে ওষুধটা খাওয়ার পরে সেই ওষুধের পরিমাণটা রক্তের মধ্যে পৌঁছয় না, যার ফলে ওষুধের এফেক্ট ভালো হয় না। তাই সেই ওষুধটা যদি তারা ভরা পেটে না খেয়ে থাকে, খালি পেটে যদি না খেয়ে থাকে, তাহলে খালি পেটে খাওয়া শুরু করা যেতে পারে। এমন কিছু কিছু ভিটামিন আছে যেটা ওই ওষুধগুলোর সঙ্গে জুড়ে দিলে ওই ওষুধের এফেক্টিভনেস আরও বেড়ে যায়, সেগুলো ট্রাই করা যেতে পারে। আর যদি ওষুধে একদম কাজ না হয় বা ওষুধে যদি সাইড এফেক্ট হতে থাকে, ওষুধের যদি এফেক্টিভনেস কমে যায়, তাহলে ডিপ ব্রেন স্টিমুলেশন থেরাপিটাও একটা অপশন রয়ে যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ড্রাগ অফ চয়েস ফর পার্কিনসন ডিজিজ, পার্কিনসন রোগের মেন ওষুধ কি? কোন ওষুধটা পার্কিনসন রোগের জন্য একদম সবচেয়ে বেশি কার্যকরী? পার্কিনসন রোগের জন্য ওষুধ আমাদের কাছে অনেক ধরনের আছে, লিভোডোপা, কার্বিডোপা, বিভিন্ন ধরনের এনজাইম ইনহিবিটরস, যার মধ্যে আপনারা কিছু কিছু নাম নিশ্চয়ই শুনেছেন, প্রামিপেক্সোল, রোটিকোটিন, রোপিনিরল, অ্যাপোমরফিন। এখন নতুন যেগুলো এসছে আমাদের অ্যাভেলেবেল ওষুধ আছে, তার মধ্যে স্যাফিনামাইড ইত্যাদি অনেক ধরনের ওষুধ আছে, বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ড নেমে পাওয়া যায়। রিসেন্টলি পার্কিনসনিজমের পেশেন্টের যে সাইকোসিস হয়, যে বিহেভিয়ারাল প্রবলেমগুলো হয়, ভুলভাল বকা, চোখের সামনে উল্টোপাল্টা জিনিস দেখতে পাওয়া, এই সিমটমগুলো হয়, তার জন্য কিছু ওষুধ এসছে যেমন পিমাভেনসেলিন, এই সমস্ত ওষুধ দেওয়া যেতে পারে। তবে পার্কিনসন ডিজিজের যে মেইন কোর সিমটম, মোটর সিমটম, সেটা কমানোর জন্য একটা মোক্ষম ওষুধ হলো লিভোডোপা বা কার্বিডোপা। আচ্ছা, প্রশ্ন আসছে যে এমএনডি রোগটা কি? এমএনডি হলো মোটর নিউরন ডিজিজ। এটা ব্রেন এবং স্পাইনের একটা ক্ষয়জনিত রোগ, যেটা অনেক ক্ষেত্রে পার্কিনসন ডিজিজের সঙ্গেও এমএনডির কিছু কিছু, পার্কিনসন ডিজিজ নয়, পার্কিনসনিজমের সঙ্গেও এমএনডির কিছু কিছু পার্ট একসঙ্গে আসতে পারে, যেক্ষেত্রে পার্কিনসন যাদের আছে তাদের এমএনডি হওয়ারও চান্স থাকতে পারে। এমন অনেক পেশেন্টই আছে যাদের পার্কিনসনও আছে, এমএনডিও আছে। আচ্ছা, যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের জন্য অনেক অনেক মানুষ প্রশ্ন করে থাকে যে আমি আমার পার্কিনসন ডিজিজ যে হতে চলেছে সেটা আমি বুঝবো কি করে, আমার কি পার্কিনসন ডিজিজ হতে পারে? তাহলে জানতে হবে যে ঠিক কোন কোন রিস্ক ফ্যাক্টর, কোন কোন রিস্ক থাকলে পরবর্তীকালে পার্কিনসন ডিজিজ হতে পারে। রিসার্চে কি দেখা যাচ্ছে? রিসার্চে দেখা যাচ্ছে যারা গ্রামে বাস করে, যারা বিভিন্ন ধরনের পেস্টিসাইড, কীটনাশক পদার্থ নিয়ে কাজ করে, যে সমস্ত কীটনাশক পদার্থ কুয়োর জলে মেশে এবং সেই কুয়োর জল যারা পান করে, এবং শহরের ক্ষেত্রেও কিছু কিছু জায়গা যেখানে প্রচণ্ড রকম পলিউশন আছে, প্রচণ্ড রকম বায়ু দূষণ আছে, সেই ক্ষেত্রেও পার্কিনসন ডিজিজ হওয়ার চান্স বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কপার, ম্যাঙ্গানিজ, লেড ইত্যাদি পয়জনিংয়েও পার্কিনসনিজম হতে পারে। রিসার্চে অন্য দিকটা যেটা দেখেছে যে কোন কোন জিনিসে পার্কিনসন হওয়ার প্রবণতা কমতে পারে। প্রথমত, আপনার যদি ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এই সমস্ত কিছু যদি থাকে,
কোলেস্টেরল। তাহলে এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে কন্ট্রোল করা যায় তাহলে ওভারঅল সামগ্রিকভাবে ব্রেনের হেলথ ভালো থাকে। শুধু পার্কিনসন নয়, পার্কিনসন, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি যাবতীয় রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব। অন্যদিকে যাদের কিছু কিছু ওষুধ, যেমন লিপিড কমানোর ওষুধ, যেটাকে বলা হয় স্ট্যাটিন জাতীয়, যেমন আপনারা নিশ্চয়ই শুনেছেন অ্যাট্রোভ্যাস্টাটিন, রোসোভ্যাস্টাটিন, এই সমস্ত ওষুধ যারা খান তাদের পার্কিনসন হওয়ার প্রবণতা কম। কিছু কিছু পেন কিলার যেমন আইবুপ্রোফেন, ওটা খেলেও পার্কিনসন হওয়ার প্রবণতা কম। রিসার্চে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে যে স্মোকার যারা, তাদের পার্কিনসন ডিজিজ হওয়ার কম। একটা কশন অবশ্যই আমি দিয়ে রাখবো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। It not only causes cancer, it causes heart attack and stroke. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা শুধু ক্যান্সার নয়, এটা হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকও করে। তাই ধূম্রপান কোনোদিনও ভালো নয়। আপনারা ইন্টারনেটে যদি সার্চ করেন যে পার্কিনসনের প্রোটেক্টিভ ফ্যাক্টর কোনগুলো কোনগুলো করলে পার্কিনসন হবে না, আপনারা চট করে পেয়ে যাবেন যে স্মোকিং প্রিভেন্টস পার্কিনসনিজম, এই কথাটা আপনারা পেতেই পারেন। কিন্তু এই কথাটার মানে এটা নয় যে আপনারা কাল থেকে স্মোকিং শুরু করবেন। স্মোকিং ওভারঅল কিন্তু ভালো নয়। পার্কিনসন রোগটা যাদের হওয়ার আছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু জেনেটিক ফ্যাক্টর কাজ করে। সেই জেনেটিক মানে বংশানুক্রমে কিছু কিছু জিনিস আমাদের বডিতে থাকে যেখান থেকে পার্কিনসন হতে পারে। যাদের পার্কিনসন হওয়ার আছে তাদের কিন্তু পরবর্তীকালে আপনি যতই জয় করুন পার্কিনসনটা হতেই পারে। সেই ক্ষেত্রে জানতে হবে পার্কিনসন রোগটাকে একদম আর্লিতে, একদম ছোট অবস্থাতে, কম অবস্থাতে কিভাবে শনাক্ত করতে হয় এবং কিভাবে সেটাকে ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে। তাই প্রশ্ন হলো, পার্কিনসন রোগ যে আপনার হচ্ছে আপনি আগে বুঝবেন কি করে? প্রথমে বললাম ওই যে প্রোড্রোমাল সিমটমসগুলো ছিল, রোগটা বাড়াবাড়ি হওয়ার আগে সূক্ষ্ম সূক্ষ্ম কি লক্ষণ যেটা পার্কিনসনের দিকে নির্দেশ দেয়। প্রথম হচ্ছে ঘুমের মধ্যে কথাবার্তা বলা, হাত পা নাড়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, খাবারের গন্ধ কমে যাওয়া, পায়খানা কষা হওয়া, এই সমস্ত কিছু পার্কিনসনের একটা পূর্বসূরি। এবার আপনারা ভাবুন না, আপনাদের মধ্যে এমন কত মানুষ আছে যাদের পায়খানাটা কষা হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, প্রতিদিন তারা ঠিক করে টয়লেট করতে পারছে না, তারা বিভিন্ন ধরনের ওষুধ, সিরাপ, ভুসি খাচ্ছেন। তারা একটু সচেতন হন, তাদের কিন্তু পরবর্তীকালে পার্কিনসন ডিজিজ হতে পারে। এখানে একটা প্রশ্ন রয়ে যায়, অনেক ক্ষেত্রে যাদের এরকম পেটের গোলযোগ থাকে তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন গ্যাসের ওষুধও খান, যে গ্যাসের ওষুধগুলোতে ডমপেরিডন, লিভোসালপাইরাইড, ইটোপ্রাইড, ডিএসআর, এই সমস্ত জিনিস থাকে। আপনারা যারা মুড়ি মুরকির মতো ডিএসআর এগুলো খাচ্ছেন, তারা দয়া করে এই ওষুধগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখুন। এই সমস্ত ওষুধ পরবর্তীকালে পার্কিনসনিজম করতে পারে। আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তারবাবু আমার মন ভালো লাগছে না, বা দুশ্চিন্তা হচ্ছে, বা আমি ঠিক করে ঘুমাতে পারছি না, আমার টেনশন হয়, এই সমস্ত ক্ষেত্রেও একটা 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 প্র্যাকটিস আমাদের শহরে, আমাদের রাজ্যে প্রচলিত আছে যে একটা পেশেন্ট এরকম একটা দুটো কথা বললেই তাদের ট্রিটমেন্টের মধ্যে কিছু কিছু সাইকিয়াট্রিক ওষুধ তাদেরকে জুড়ে দেওয়া হয়। সাইকিয়াট্রিক ওষুধ মানে হলো যে ওষুধগুলো তাদেরকে মন ভালো রাখতে হেল্প করে। এমন অনেক সাইকিয়াট্রিক ওষুধ আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যারা এই 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 উল্টো পাল্টা সাইকিয়াট্রিক ওষুধ খাওয়ার জন্য যারা পরবর্তীকালে পার্কিনসনিজম ডেভেলপ করে। তাই খুব স্পেশালিস্টকে না দেখিয়ে, ওই বিষয়ের স্পেশালিস্টকে না দেখিয়ে, ওই ওষুধ সম্বন্ধে এফেক্ট এবং সাইড এফেক্ট ডাক্তারের সঙ্গে ডিসকাশন না করে কোনো ওষুধ 2-3 মাসের বেশি দয়া করে খাবেন না। যদি আপনাকে খেতেই হয় একমাত্র কোনো ওষুধ 2-3 মাসের বেশি, ডাক্তারের সঙ্গে খোলামেলা একটু ডিসকাশন করুন সেই ওষুধের কি এফেক্ট, কি সাইড এফেক্ট, খেলে কি ভালো, না খেলে কি ক্ষতি, এবং অনেক দিন ধরে খেলে লং টার্ম কি সাইড এফেক্ট হতে পারে, এগুলো সমস্ত কিছু জেনে তারপরেই আপনি লং টার্ম
সুদূর প্রসারী ওষুধগুলো খাবেন, বেশি দিনের ওষুধগুলো খাবেন, নাহলে অযথা বেশি দিনের ওষুধ খাবেন না। কোন ওষুধের কি সাইড এফেক্ট একটু জানা উচিত। দ্বিতীয় প্রশ্ন হলো যে অনেক মানুষের এমন হয় অল্প ডিপ্রেশন আছে, অকারণে মন খারাপ করছে, ভালো লাগছে না, কান্না পাচ্ছে, দুঃখ পাচ্ছে, বাঁচবো না মনে হচ্ছে, মাঝরাতে বা ভোর রাতে ঘুম ভেঙে যাচ্ছে। এই সমস্ত মানুষগুলো তারা পরবর্তীকালে অনেক ক্ষেত্রে পার্কিনসন ডিজিজ ডেভেলপ করতে পারে। আবার তারা যে ওষুধপত্রগুলো খায় সেই ওষুধগুলোও সাইড এফেক্টে পার্কিনসন করতে পারে। অতএব তারা একটু সচেতন হন। আপনি যদি ডিপ্রেশন বিষণ্ণতার পেশেন্ট হয়ে থাকেন, আপনি একটু বেশি করে সচেতন হন, পরবর্তীকালে কিন্তু পার্কিনসন ডেভেলপ করার একটা চান্স থাকতে পারে। এবারে প্রশ্ন রয়ে যাচ্ছে যে পার্কিনসন রোগটা তো ব্রেনের রোগ, পেটের কেন প্রবলেম করে? পার্কিনসন ডিজিজের যে থিওরিগুলো আছে যে কেন এই পার্কিনসন ডিজিজ হয়, সেই থিওরিগুলোর মধ্যে প্রথম থিওরি হচ্ছে গাট ফার্স্ট, মানে হচ্ছে পেট থেকে রোগটা শুরু হয় নাকি ব্রেন থেকে রোগটা শুরু হয়। রোগটাতে যেটা মেন বিষয় সেটা হচ্ছে ব্রেনের মধ্যে একটা বিশেষ ধরনের বস্তু জমা হয় যাকে বলা হয় সাইনিউক্লিন। ওইটা জমা হলে ব্রেনটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই একই বস্তুটা পেটের মধ্যে প্রথমে পাওয়া যায়, মানে পেটে জমা হয়, পেটে জমা হওয়ার পরে ওটা মাথায় জমা হতে শুরু করে। যাদের ক্ষেত্রে পেটে প্রথমে জমা হয় তাদের অনেকদিন আগে থাকতেই তাদের পেটের গোলযোগ শুরু হয়, যেমন ধরুন কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, পায়খানা না হওয়া, পায়খানা কষা হওয়া, বা অনেক সময় হজমের প্রবলেমও শুরু হতে পারে। ধীরে 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 ওটা উপরের দিকে ওঠে, তখন সেখান থেকে পেশেন্টের বাকি যে স্লো হয়ে যাওয়া, ধীমে হয়ে যাওয়া, হাত কাঁপা, এগুলো সব শুরু হতে পারে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা ধরুন হাতের লেখা লিখছেন, বয়স্ক মানুষ দেখছেন যে ব্যাংকে গেলেন, গিয়ে তার সে সই করলো, তার সইটা ব্যাংকের ম্যানেজার বললো না, এই সইটার মধ্যে প্রবলেম আছে, এই চেকটা ফলস চেক, এই চেকটা নেওয়া যাবে না, চেক বাউন্স হয়ে গেল। এমন ঘটনা কি আপনারা দেখেছেন? যারা যারা লাইভ ওয়াচ করছেন তারা কমেন্ট করে জানান এমন কতবার হয়েছে যে বয়স্ক পেশেন্টের চেক বাউন্স হয়ে গেছে। এই যে চেক বাউন্স হয়ে যাওয়া, এই চেক বাউন্স হয়ে যাওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বয়স্ক পেশেন্টের হাতের কাঁপা। হাতে যখন অল্প কাঁপে, বিশেষ কাজে ওই কাঁপাটা দেখা যায় না, সবসময় দেখা যায় না, বিশেষ বিশেষ কাজে হাতটা কাঁপতে থাকে। যখনই হাতটা কাঁপে তখন হাতের যে লেখাটা চেঞ্জ হয়ে যায়, সেখান থেকে চেক বাউন্স হয়ে যাওয়া বা হাতের লেখা চেঞ্জ হয়ে যাওয়ার একটা প্রবণতা আসে। এইবারে এই যে হাত কাঁপা, হাত কাঁপা মানেই কি পার্কিনসন ডিজিজ, নাকি অন্য কোনো রোগেও হাত কাঁপতে পারে? আপনাদের যাদের হাত কাঁপে তারা একটু লিখে জানান যে কতজনের বিভিন্ন সময়ে নিজেদের লাইফ টাইমে, জীবনে কোনো না কোনো সময়ে হাত কেঁপেছে। একটু সবাই কমেন্ট করে জানান আপনাদের কাছে কাছে হাত কাঁপে। আচ্ছা, তা যারা বলছেন হাত কাঁপে তাদের উদ্দেশ্য বলি যে এই যে হাত কাঁপাটা, হাত কাঁপা মানেই কিন্তু পার্কিনসন ডিজিজ নয়। হাত কাঁপা পার্কিনসনিজমের একটা পার্ট, কিন্তু হাত কাঁপা মানেই পার্কিনসন ডিজিজ নয়। খুব কম বয়সে যাদের হাত কাঁপে তাদের একটা অন্যতম প্রধান কারণ হলো এসেনশিয়াল ট্রেমার, ইটি, বা অ্যাংজাইটিতে হাত কাঁপা, থাইরয়েড বেড়ে গিয়ে হাত কাঁপা। এই সমস্ত জিনিসগুলোকে আগে দেখে নেওয়া উচিত। বা কিছু কিছু আরো জেনেটিক রোগ আছে তাতেও হাত কাঁপতে পারে, যেমন উইলসন ডিজিজ। তা কম বয়সে হাত কাঁপা মানেই কিন্তু, হ্যাঁ, কম বয়সে হাত কাঁপা মানেই কিন্তু পার্কিনসন ডিজিজ নয়। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন কারো জ্বর হয়েছে, এই যে জ্বর হওয়াটা, গুড ইভিনিং আকাশ, যাদের ধরুন আপনার জ্বর হয়েছে, এই জ্বর হওয়াটা কি কারণ হতে পারে? আপনি এক্স রে করলেন, দেখলেন বুকে নিউমোনিয়া হয়েছে, তাহলে তার নিউমোনিয়ার জন্য জ্বর হয়েছে। কারো জ্বর হয়েছে, তার পেচ্ছাপে টেস্ট করলেন, ইউরিন করলেন, দেখা গেল যে না, ইউরিনে ইনফেকশন আছে, তার পেচ্ছাপ ইনফেকশনের জন্য, ইউটিআই হওয়ার জন্য জ্বর হয়েছে। কারো টনসিল দেখলেন, দেখা গেল যে টনসিলে ইনফেকশন হয়েছে, তাহলে বললেন যে টনসিলাইটিস হওয়ার জন্য জ্বর হয়েছে। তাহলে কি জ্বরটা নিজে কোনো রোগ? না, জ্বর নিজে কোনো রোগ নয়। তাহলে জ্বরটা কি? এখানে জ্বরটা হলো একটা রোগের লক্ষণ। জ্বরটা হলো রোগের লক্ষণ। আর
রোগের কারণগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক তেমনই পার্কিনসনিজম হচ্ছে একটা রোগের লক্ষণ মাত্র। পার্কিনসনিজমের একটা অন্যতম প্রধান কারণ হলো পার্কিনসন ডিজিজ, কিন্তু পার্কিনসনিজম মানে হাত কাঁপা, স্লো হয়ে যাওয়া এগুলো আছে মানেই যে তার পার্কিনসন ডিজিজ আছে এমনটা কিন্তু নয়। সুব্রত বাবু গুড ইভিনিং, অ্যান্ড বর্ণালী গুড ইভিনিং, দীপান্বিতা গুড ইভিনিং, তারিক আনোয়ার ওয়ালাইকুম আসসালাম, প্রদীপ্ত গুড ইভিনিং, সন্তু গুড ইভিনিং, দীপঙ্কর গুড ইভিনিং, পৈলান গুড ইভিনিং, হিমাদ্রি গুড ইভিনিং। যারা যারা জুড়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ লিঙ্কটা শেয়ার করে দিন, যাতে করে আরো মানুষ জুড়তে পারে, তারা যাতে লাইভ কোয়েশ্চেন করতে পারে, করে তাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো যেন ক্লিয়ার করে নিতে পারে। আচ্ছা, স্যামি আক্তার গুড ইভিনিং, তার প্রশ্ন মায়োসাইটিস ডিজিজটা আবার কি? আচ্ছা, ওটা নিয়ে পরে ডিসকাস করবো। মাসেলের অ্যালার্জি মায়োসাইটিস সেটা কি জিনিস, অবশ্যই একটা ডিসকাশন আমরা রাখবো পরবর্তীকালে। যেখানে ছিলাম আমরা যে এই যে পার্কিনসনিজম হলো একটা রোগের লক্ষণ, তার একটা অন্যতম প্রধান কারণ হলো পার্কিনসন ডিজিজ। এবার আসছি হাত কাঁপাতে। হাত যে কাঁপছে, হাত কাঁপার একটা অন্যতম প্রধান কারণ হলো অ্যাংজাইটিতে হাত কাঁপে, ভয় পেলে থরথর করে শরীর কাঁপে, এটা অন্যতম প্রধান কারণ। কিন্তু যাদের দেখা যায় শুধু পিন ধরতে গেলে হাত কাঁপছে, অন্য সময় কাঁপছে না, সেটা হতে পারে যে ওই টাস্কটা করার জন্যই তার হাতে কাঁপছে, এটাকে বলে টাস্ক স্পেসিফিক ট্রেমার। মানে এই বিভিন্ন যে রোগগুলো রয়েছে, এই বিভিন্ন রোগগুলোর বিভিন্ন কারণ থাকে, সব হাত কাঁপাই কিন্তু পার্কিনসন ডিজিজ নয়। যদি আপনার বাচ্চার, দীপান্বিতার জন্য আমি বলছি, মিস দীপান্বিতার জন্য, যদি আপনার বাচ্চার হাত কাঁপে, অতি অবশ্যই কম বয়সে হাত কাঁপাকে ইভ্যালুয়েট করা উচিত, ইনভেস্টিগেট করা উচিত, টেস্ট করে দেখা উচিত যে কেন কাঁপছে, এবং তার উপর ভিত্তি করে আমরা তার রোগ নির্ণয় করে তার চিকিৎসা আমরা করতে পারি। মিনহাজুল সর্দার আসলাম, পারভেজ ইসলাম ওয়ালাইকুম আসসালাম। তা এবার আমি চলে আসছি যে এই যে যাদের হাত কাঁপছে তারা তাহলে কি করবেন। শুধু হাত কাঁপা নয়, হাত কাঁপা, স্লো হয়ে যাওয়া, হাঁটতে না পারা, এই সমস্ত কিছুর জন্য আপনাদের উচিত নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করা। এখানে আমি একটা বিশেষভাবে একটা কথা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমি বলতে চাই। নিম্যান্সে থাকাকালীন, আমি পেশেন্ট দেখাকালীন আমি দেখি যে যারা ব্যাঙ্গালোরে আসে তারা বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাক ডাক্তারকে না দেখানোর জন্য তাদের রোগগুলো নির্ণয় হয় না। মানে ধরুন নিউরো প্রবলেম হলে আপনারা নিউরো ডাক্তারকে দেখান। নিউরো ডাক্তার মানে কি? নিউরো ডাক্তার মানে নিউরো সাইকিয়াট্রি, নিউরো সার্জারি, নাকি নিউরোলজি বা নিউরো মেডিসিন, কোনটা? জেনে রাখবেন, নিউরো সার্জনদের কাজ হচ্ছে সার্জারি করা, অপারেশন করা, তারা অপারেশনের ট্রেন, ওটা ডাক্তার। নিউরো সাইকিয়াট্রিস্ট যারা, তারা হচ্ছেন সাইকিয়াট্রিক ডাক্তার, মানসিক রোগের ডাক্তার, তারা মানসিক রোগের চিকিৎসা করেন সাধারণত। এবং নিউরোলজিস্ট যারা, তারা হচ্ছে নিউরো মেডিসিনের ডাক্তার। আপনাদের যেটা করা উচিত, যদি আপনাদের কোনো সাইকিয়াট্রিক প্রবলেম না থাকে, তাহলে আপনাদের এই সমস্ত হাত কাঁপা, স্লো হয়ে যাওয়া, পার্কিনসন ডিজিজ, এই সমস্ত রোগের জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে নিউরো মেডিসিন, নিউরোলজিস্ট ডাক্তারের কাছে দেখানো উচিত। নিউরোলজিস্ট মানে ডিএম নিউরোলজিস্ট, এমডি এর পরে নিউরোলজি হয় না, এমবিবিএস এর পরেও নিউরোলজি হয় না, ডিএম নিউরোলজিস্ট বা ডিএনবি নিউরোলজিস্ট মানে কোয়ালিফাইড, এই সমস্ত ডাক্তারকে আপনারা দেখাবেন। দেখিয়ে তারা যদি আপনাদেরকে সাইকিয়াট্রিক ওপিনিয়ন নেওয়ার জন্য বা সার্জনের ওপিনিয়ন নেওয়ার জন্য পাঠান, তাহলে তাদের কাছে যাবেন। আপনাদেরকে আমি একটা ক্লিয়ারলি বলে দিতে চাই, পার্কিনসন ডিজিজ এবং পার্কিনসনিজম এই জিনিসটার ম্যানেজমেন্ট করতে শিখে থাকে প্রাথমিকভাবে নিউরোলজিস্টরা। বিশেষ কিছু ক্ষেত্রে নিউরোসার্জনের হেল্প লাগে, সেইটা এন্ড স্টেজে যখন অপারেশন লাগে। সাইকিয়াট্রির হেল্প কখনো কখনো লাগতে পারে, সেটা আপনার নিউরোলজিস্ট আপনাকে গাইড করে দেবে, কিন্তু আপনার প্রাথমিক ডাক্তার অবশ্যই একজন নিউরোলজিস্ট। আচ্ছা, পার্কিনসন ডিজিজের যে চিকিৎসা, এই চিকিৎসা কি সমস্ত কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল আছে? বিশ্বাস করুন, যাবতীয় যা ওষুধ, এখন কি ঠিক আছে? মীর মোহাম্মদ আরিফ, এখন কি ঠিক আছে?
হ্যালো, ওকে। তা পার্কিনসনের যে প্রবলেমটা, এই প্রবলেমের বেশিরভাগ ওষুধ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে। কিছু কিছু অপারেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে। কিছু নতুন ট্রিটমেন্ট যেমন ফোকাসড আল্ট্রাসাউন্ড ইত্যাদি, এগুলো বেশিরভাগ সেন্টারে অ্যাভেলেবেল নেই। বেশিরভাগ পেশেন্টের লাগেও না, যাদের লাগে তাদের ঠিকঠাক করে গাইড আমরা অবশ্যই করে দিই। এইবারে এমন অনেক পেশেন্ট পার্কিনসন রোগে ভুগছেন। যে কথাটা বলতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট কথা। আপনাদের বাড়িতে যাদের যাদের পার্কিনসন রোগ আছে তারা দয়া করে কান খুলে শুনে নিন এবং এই ভিডিওটা শেয়ার করার মধ্যে দিয়ে একটা নবজাগরণ তৈরি করুন, মানুষের মধ্যে এই মেসেজটা ছড়িয়ে দিন যেটা আমি এখনই বলতে যাচ্ছি। পার্কিনসন রোগের শুরুতে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো দিলে পার্কিনসনের রোগটা অনেকটা কন্ট্রোলে রাখা যায়, অনেকটা কমে যায়। যেমন বললাম 4-5 বছর হচ্ছে হানিমুন পিরিয়ড, ওই সময়ে ওষুধের কার্যকারিতা খুব ভালো হয়, তখন পেশেন্ট খুব আনন্দে থাকে যে না ডাক্তারবাবু খুব ভালো ওষুধ দিচ্ছেন, খুব ভালো কাজ হচ্ছে। ঠিক 5-6 বছর পরে, কিছু কিছু ক্ষেত্রে 10-15 বছর পরেও হতে পারে, পার্কিনসনের ওষুধে আর পার্কিনসন ডিজিজের লক্ষণে কোনো পরিবর্তন হয় না, রোগটা আর কন্ট্রোলে রাখা যায় না, রোগটা আরো খারাপ হয়ে যায়। তখন কি করা হবে? তখন আপনাকে আপনার ডাক্তার আজ থেকে 5 বছর, আজ থেকে 10 বছর পরে আপনাকে বলবে যে না, আর এই রোগ আমি কন্ট্রোল করতে পারবো না, আপনাকে এখন ব্রেনের পেসমেকার করতে হবে, ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি আপনি অপারেশন এখন করান। এইবারে যদি আপনাকে এখন আমি বলি যে আপনাকে একটা অপারেশন করতে হবে, যে অপারেশনের খরচা কোথাও কোথাও 13 লাখ টাকা, কোথাও কোথাও 14 লাখ টাকা, কোথাও কোথাও 20 লাখ টাকা, কোথাও কোথাও 25 লাখ টাকা পর্যন্ত, আপনি পারবেন? কেউ পারবে না। 25 লাখ টাকা অপারেশন কে করতে পারবে? কেউ পারবে না। তাহলে তখন আপনি চিকিৎসা কিভাবে করবেন? তাহলে আপনার নিজের বা আপনার কোনো আত্মীয়ের বা আপনার কোনো প্রয়োজনের পরিচিত মানুষের যদি পার্কিনসন ডিজিজ, পার্কিনসনিজম ইত্যাদি যদি ডায়াগনোসিস হয়ে থাকে, ডাক্তার যদি রোগ বলে থাকে, তাদেরকে অতি অবশ্যই গাইড করুন তারা যেন হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নেয়। ভালো কোনো কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স, যারা ভালো ক্লেম সেটেলমেন্ট করে, তাদের কাছ থেকে আপনারা হেলথ ইন্স্যুরেন্স করাবেন, যাতে করে আজ থেকে 5-6 বছর পরেও যদি আপনার লাগে অপারেশনটা, সেটা আপনি যেন করার সামর্থ্য রাখেন। কত টাকার ইন্স্যুরেন্স করাবেন? মিনিমাম যেন 20 লাখ টাকার আপনাকে তারা দিতে পারে এমন ইন্স্যুরেন্স আপনারা করাবেন। এই কথাটা একদম জনসাধারণের উদ্দেশ্যে আমি বলছি, কারণ বেশিরভাগ সরকারি হাসপাতালে পার্কিনসন ডিজিজের এই অপারেশন অ্যাভেলেবেল নেই। যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতালে এটা অ্যাভেলেবেল আছে, সেখানেও এর খরচা মিনিমাম শুরু হয় 10, 11, 12, 13, 14, 15 লাখ টাকা থেকে। বেসরকারি হাসপাতালে এর খরচা 20 থেকে 25 লাখ, কোথাও কোথাও একটু কম বেশি হলে হতে পারে। আর আজ থেকে 5 বছর পরে যখন আপনার অপারেশনটা দরকার পড়বে, তখন এর দাম আরো বেশি হয়ে যাবে, তখন আপনি আর এফোর্ড করতে পারবেন না। বিশ্বাস করুন, আমি যখন কোনো পেশেন্ট দেখি, সেই পেশেন্টটার ওই দিনের দায়িত্বটাও আমার, ওই পেশেন্টটার 5 বছর পরে কি হবে তার দায়িত্বটাও আমার। ওই জন্য আমি আমার সমস্ত পেশেন্টকে টাইম নিয়ে আমি বুঝিয়ে দিই যে আপনারা হেলথ ইন্স্যুরেন্স করান। হেলথ ইন্স্যুরেন্স না করালে আজ থেকে কিছুদিন পরে যখন আপনার ওই অপারেশনটা দরকার পড়বে, আপনি নিতে পারবেন না, খুব দুঃখ লাগবে যে কিছুদিন আগে যদি আমাকে কেউ বলে দিত, কত লাভটাই না হতো। ওই জন্য একটু ওয়াকিবহাল হন, এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। এইবারে অনেক মানুষ এই প্রশ্নটাও করে যে আজকে যদি আমার পার্কিনসন ডিজিজ হয়ে যায়, তাহলে এর যে ট্রিটমেন্টগুলো ডাক্তাররা দেয়, সেই ট্রিটমেন্টগুলো খেলে আমি তো দেখেছি অনেক মানুষ খুব ভালো থাকে, তাহলে কি এর কোনো সাইড এফেক্ট হয় না এই ওষুধগুলোর? যে ওষুধগুলোর কথা আমি বলছি, এই ওষুধগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হয় না যদি ঠিকঠাক করে ডোজে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধে খুব বাজে সাইড এফেক্ট হয়। আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন, বয়স্ক মানুষ সব ঠিক ছিল, কারোর সাথে পাশে থাকতো না, কোনো ঝুট ঝামেলা করতো না, এখন হঠাৎ করে প্রচন্ড রকম অসামাজিক ব্যবহার করছে। কিরকম অসামাজিক ব্যবহার? যেমন ধরুন, সে বাইরে থেকে যে জঞ্জালগুলো রয়েছে সেগুলো তুলে এনে ঘরে জড়ো করছে অকারণে,
ওই জঞ্জালের মধ্যে সে কিছু দামি জিনিস খুঁজে পাচ্ছে, যে না এগুলো খুব ভালো জিনিস, কুড়া গার্বেজ গুলোকে কালেকশন করে করে ঘরে রাখছে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা বয়স্ক মানুষ সারা জীবন খুব ভালো ছিল, কারোর কোনো প্রবলেমে থাকতো না, কোনোদিন কোনো ক্লাবেও যায়নি হয়তো, এখন হঠাৎ করে সে প্রচন্ড রকমের জুয়া খেলছে, হঠাৎ করে প্রচুর জুয়া খেলছে। কিছু কিছু মানুষের ইলেকট্রনিক যন্ত্রপাতির উপরে তাদের খুব আগ্রহ বেড়ে যাচ্ছে, বয়স্ক মানুষের, যারা সারা জীবন হয়তো এরকম কিছু করে আসেনি। বা কারোর প্রচন্ড সেক্সুয়ালিটি বেড়ে যাচ্ছে, হাইপার সেক্সুয়াল হয়ে যাচ্ছে। এই সমস্ত রোগ, পার্কিনসনের যে ট্রিটমেন্টগুলো হয় তার সাইড এফেক্টও হতে পারে, যেগুলো বললাম। যদি আপনাদের কারো পার্কিনসনের ট্রিটমেন্ট চলতে থাকে, তাদের যদি এই সমস্ত সিমটমগুলো হয়, তাহলে অতি অবশ্যই আপনারা কনসাল্ট করবেন, কারণ এগুলো সমস্ত কিছু পার্কিনসনের ওষুধের একটা সাইড এফেক্ট হতে পারে। ওকে, হ্যাঁ, তা এবার প্রশ্ন হলো যে আপনাদের অনেকে এটাও প্রশ্ন করেন, চেম্বারে আমরা পেশেন্ট দেখার সময় আমরা পাই যে আমার বাবার বা আমার মায়ের পার্কিনসন ডিজিজ হয়েছে, তাহলে কি আমার নিজেরও পার্কিনসন ডিজিজ হতে পারে? আর যদি হতে পারেই, তাহলে আমি ঠিক কি কি কাজ করব, যে কাজগুলো করলে আমার পার্কিনসন ডিজিজ আটকানো যেতে পারে? প্রথমে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই পার্কিনসন ডিজিজ জেনেটিক রোগ নয়। বেশি বয়সে হওয়া পার্কিনসন ডিজিজ, বিশেষ করে কম বয়সে হওয়া পার্কিনসন ডিজিজ অনেক ক্ষেত্রে জেনেটিক রোগ হয়, বংশ পরম্পরায় হওয়া রোগ হয়, বা পার্কিনসনিজম বংশ পরম্পরায় হওয়া রোগ হয়। সেক্ষেত্রে আপনার পেশেন্টের জেনেটিক টেস্ট করা যেতে পারে, করে কোন প্যাটার্নে এই রোগটা পরবর্তী প্রজন্মে ছড়াতে পারে সেটা 50% চান্স থাকে, কখনো কখনো 25% চান্স থাকে। কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের হয়, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদের হয়। এই সমস্ত জেনেটিক প্যাটার্ন থাকে। এই সমস্ত প্যাটার্নকে দেখে আমরা বলতে পারি যে কার পার্কিনসন ডিজিজ হওয়ার প্রবণতা বাড়তে পারে। এবারে প্রশ্ন হলো, আপনার প্রবণতা জেনেটিক টেস্ট করুন নাই করুন, প্রবণতা থাক না থাক, আপনি রুখবেন কি করে? তাহলে পার্কিনসনের যে রিস্ক ফ্যাক্টরগুলো বলেছিলাম সেগুলো মাথায় রাখতে হবে। এয়ার পলিউশন পার্কিনসনের একটা রিস্ক ফ্যাক্টর। এয়ার পলিউশন থেকে বাঁচুন। যারা এয়ার পলিউশনের জায়গায় আছেন, তারা এয়ার পলিউশনের এর জায়গাতে না থেকে তারা তাদের এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ করুন, বা এয়ার পলিউশনকে রুখে দাঁড়ানোর চেষ্টা করুন। যারা কুয়োর জল খান, তারা কুয়োর জলটাকে এড়িয়ে চলুন, বিশুদ্ধ পানীয় জল পান করুন। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, যারা এক্সারসাইজ করেন না, যারা জাঙ্ক ফুড বেশি খান, তারা সেগুলো থেকে একটু বাঁচুন। যারা মুড়ির মতো গ্যাসের ওষুধ খান, তাদের মধ্যে ডমপেরিডন, লিভোসালপ্রাইড, ইটোপ্রাইড, প্যান্ডি, প্যান্টোপ্রাজল উইথ ডমপেরিডন, এই সমস্ত ওষুধ যারা খাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট ব্র্যান্ড নেম বলে ফেলেছি, ক্ষমা করবেন, কোনো পার্টিকুলার ব্র্যান্ডের জন্য নয়, আমি সমস্ত ব্র্যান্ডের জন্যই বলছি। যারা এই সমস্ত গ্যাসের ওষুধ মুড়ির মতো খান, ডমপেরিডন, আপনার ইটোপ্রাইড, লিভোসালপ্রাইড, ডিএসআর, এই ওষুধগুলো একটু এড়িয়ে চলুন। যারা অকারণে অহেতুক অনেকদিন ধরে বিভিন্ন ধরনের মানসিক রোগের ওষুধ খাচ্ছেন বা ঘুমের ওষুধ অনেক ক্ষেত্রে খাচ্ছেন, সেগুলো সম্বন্ধে একটু সচেতন হন, কারণ এগুলো পার্কিনসন রোগ বাড়াতে পারে। আপনাদের মধ্যে যারা আপনাদের যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে, কোলেস্টেরল আছে, হার্টের রোগ আছে, তারা একটু সচেতন হন, কারণ এই সমস্ত রোগগুলো ঠিকঠাক করে কন্ট্রোল না থাকলে ব্রেনের বিভিন্ন জায়গায় ড্যামেজ হতে পারে, যেটা পরবর্তীকালে পার্কিনসনিজম করতে পারে। এবার যারা আজকে ঠিক করে ঘুমাতে পারছেন না, বা ঘুমের মধ্যে যাদের মধ্যে হাত পা নাড়ছেন, কথা বলছেন, তারা ওইটাকে অগ্রাহ্য করবেন না। দয়া করে আপনারা আপনার নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, এই রোগগুলোর চিকিৎসা করা উচিত। আপনারা যদি প্রশ্ন করেন বা ইন্টারনেটে যদি সার্চ করেন এমন কি কোনো ওষুধ আছে যেটা খেলে পার্কিনসন রোগটা যাতে পরবর্তীকালে না হয় সেটা করা যেতে পারে, তাহলে বলে রাখি যে পার্কিনসনিজমের যে মেইন যে ধারণাটা যে কোত্থেকে হচ্ছে, সেটা দেখা যায় মাইটোকন্ড্রিয়া, কোষের যে শক্তি ঘর, তার ক্ষতি হয়ে যায়, তা ড্যামেজ হয়ে যায়, এই জন্য পরবর্তীকালে পার্কিনসনিজম হয়। তাহলে এই মাইটোকন্ড্রিয়াল শক্তিকে বাড়ানোর জন্য কিছু কিছু ওষুধ আছে,
যেমন ধরুন কোএনজাইম কিউ, রেসভেরাট্রল, এই সমস্ত ওষুধ, কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ই, এই সমস্ত ওষুধ পার্কিনসনের যে মেন যে ড্যামেজটা সেটা কমাতে হেল্প করতে পারে। কিন্তু এইগুলো খেলে যে পার্কিনসনিজম পরবর্তীকালে রোখা যাবে এই সংক্রান্ত খুব বেশি প্রমাণ আমাদের কাছে নেই। ওই জন্য এটা আমরা সাধারণত রেকমেন্ড করি না। কিন্তু আমরা সাধারণত যেটা বলি, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুটস আপনারা বেশি করে খান। যে ফুডে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বেশি, সেগুলো বেশি করে খেলে পার্কিনসন আটকানো যেতে পারে। কাঁচা ফলমূল, সবজি, স্যালাড, এগুলো বেশি করে খেলে পার্কিনসন রোকা যেতে পারে। রিসার্চে কিছু কিছু জায়গায় এটাও দেখিয়েছে, যারা বেশি বেশি করে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট খায়, ডেয়ারি প্রোডাক্টস, তাদের পার্কিনসন বেশি হলেও হতে পারে। তা অযথা কোনো জিনিসের প্রতি খুব বেশি আসক্তি না রাখাই ভালো। আমি এই বলেই শেষ করবো আজকে ওয়ার্ল্ড পার্কিনসন ডেতে। পার্কিনসন ডিজিজের যে বড় বড় রিসার্চগুলো হয়, সেই যে রিসার্চের যে ফাউন্ডেশনগুলো, তাদের যারা ফাউন্ডার্স, তাদের মধ্যে কেউ কেউ নিজেও পার্কিনসন ডিজিজে আক্রান্ত। তারা পার্কিনসন ডিজিজে আক্রান্ত হওয়ার পরে এই বড় বড় ফাউন্ডেশন তারা তৈরি করেছে, যেখান থেকে বড় বড় রিসার্চ হয়ে পার্কিনসন রোগের নতুন নতুন ট্রিটমেন্ট আবিষ্কার হচ্ছে। পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু কিছু মানুষ এমনও আছে যারা মহাকাশ যান করেছে, মহাকাশে গেছে। পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু কিছু আমেরিকান অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা অ্যাক্টিং চালিয়ে যাচ্ছে। পার্কিনসন ডিজিজ নিয়ে কিছু কিছু ডাক্তার আছে যারা তাদের ডাক্তারি চালিয়ে যাচ্ছে। পার্কিনসন ডিজিজ নিয়ে কেউ কেউ অলিম্পিকে পার্টিসিপেট করছে। অতএব টেক হোম মেসেজ হলো এটাই, যে পার্কিনসন ডিজিজ মানেই মর্মান্তিক রোগ নয়, পার্কিনসন ডিজিজ মানেই মৃত্যু নয়, পার্কিনসন ডিজিজ মানেই জীবনটা শেষ হয়ে গেল, মাথাটা পুরো শেষ হয়ে গেছে, মাথা ক্ষয়ে গেছে, মাথা শুকিয়ে গেছে, আর কোনো কিছু করা যাবে না, এই ভুল ভ্রান্তিতে থাকবেন না। পার্কিনসন ডিজিজকে সঠিক সময়ে খুব অল্প সিমটম যখন হচ্ছে, লক্ষণ হচ্ছে, তখন যদি ঠিকঠাক করে ট্রিট করা যায়, পার্কিনসন ডিজিজ এর পেশেন্টও একটা নর্মাল লাইফ লিড করতে পারে, সমস্ত কিছু নর্মালি করতে পারে। অতএব আপনি বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাবা মা, আপনার পরিজন, যদি কারোর পার্কিনসনের কোনো সিমটম হয়, যেমন ধরুন হাত কাঁপা, ধীরে ধীরে হাঁটা, স্লো হয়ে যাওয়া, মুখের এক্সপ্রেশন কমে যাওয়া, এই যেমন আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমি সমস্ত কিছু কথা সুন্দর করে বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে বলছি, পার্কিনসন পেশেন্টের মনে হয় যেন মুখের মধ্যে মাস্ক পরে আছে, ঠিক করে কথা বলতে পারছে না। এই সমস্ত সিমটম যদি হয়, হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেলছে, এই সমস্ত যদি কিছু হয়, তাহলে অতি অবশ্যই আপনারা নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। আমার সঙ্গে পরামর্শ করার জন্য আপনারা নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতাল কিংবা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে পরামর্শ করার জন্য। এইবারে প্রশ্ন হলো আপনাদের জন্য, অডিয়েন্সের জন্য, এবং এই প্রশ্নের উত্তর যে ফার্স্ট ঠিক বলতে পারবে তার জন্য, এবং এই প্রশ্নের উত্তর আর যারা যারা দিতে পারবে তাদের মধ্যে আমি একটা লাকি ড্র করব। যে ঠিক উত্তর যে দিয়েছে তাকে আমি স্পেশাল প্রাইজ, স্পেশাল অ্যাওয়ার্ড আমি তাকে দেব। অতএব আপনারা সবাই প্রশ্নটা ফলো করবেন, এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন, বেশি বেশি করে এটা শেয়ার করবেন যাতে এই তথ্যগুলো আরো লোকে জানতে পারে। এবং এই কম্পিটিশনে যদি আপনি পার্টিসিপেট করতে চান, তাহলে এই কমেন্ট বক্সে আপনি উত্তরটা লিখুন যে প্রশ্ন আমি করতে যাচ্ছি। এবং প্রথম 5 জন লাকি ড্রতে যারা উঠে আসবে, সেই প্রথম 5 জনকে আমি স্পেশাল অ্যাওয়ার্ডে তাকে আমি প্রাইজ তাকে আমরা দেব। প্রশ্নটা হলো, কিছুদিন আগেই একটা সিরিজ হয়েছিল, যে সিরিজে একটা বিশেষ রকম মাস্ক ইউজ করা হয়। সেই সিরিজটার নাম হলো মানি হেস্ট বা লা কাসা ডে পাপেল। সেই সিরিজে যে মাস্কটা ইউজ করা হয়েছিল, যে মুখোশটা ইউজ করা হয়েছিল, সেই মুখোশটা কার এবং সেই মুখোশটা যে বানিয়েছিল তার কি রোগ ছিল, এই জিনিসটা আপনারা সবাই কমেন্ট বক্সে লিখুন। আপনারা আপনার ফ্যামিলির লোকেদের মধ্যে, বন্ধুদের মধ্যে আরো বেশি করে শেয়ার করুন। আর যারা বেশি কমেন্টে আসবেন তাদের লাকি ড্রতে প্রাইজ পাওয়ার প্রবণতা আরো বেড়ে যাবে। অতএব আপনারা কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ওয়ার্ল্ড পার্কিনসন ডে।